শুভ সকাল। সেই সাথে একুশে টেলিভিশনের স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। দর্শক, হাঁটু, কোমর কিংবা ঘাড় ব্যথা, সারা দেশে এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যিনি তার জীবদ্দশায় কখনো এ সমস্ত ব্যথায় আক্রান্ত হননি। তবে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা দীর্ঘদিন ধরে হাঁটু, কোমর কিংবা ঘাড় ব্যথায় ভুগছেন এবং সফল চিকিৎসা না পেয়ে অনেকটা বিদেশমুখী হচ্ছেন। তবে প্রযুক্তির অত্যাধুনিকতায় চিকিৎসা বিজ্ঞানে এসেছে সম্পূর্ণ নতুন দিগন্ত। চাইলেই আপনারা খুব সহজে অপারেশনবিহীনভাবে হাঁটু, কোমর কিংবা ঘাড় ব্যথার সফল চিকিৎসা করতে পারেন। আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি অপারেশনবিহীন হাঁটু, কোমর, ঘাড় ব্যথা এবং সেই সাথে প্যারালাইসিসের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হসপিটাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির দ্বারা আপনার বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। শুরু করতে চাই হাঁটু ব্যথা দিয়ে। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছে এবং দেখা যায় যে নামাজ পড়তে গিয়ে অনেক ক্ষেত্রে উঠে দাঁড়াতে পারছে না কিংবা একদম চেয়ারে বসে নামাজ আদায় করতে হচ্ছে। আমি পার্টিকুলারভাবে এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে একটু জানতে চাই যে মানে এ ধরনের পরিস্থিতিতে কি কারণে পৌঁছায় তারা, এত কেন হাঁটু ব্যথা আক্রান্তের প্রবণতা রয়েছে? ধন্যবাদ। আসলে যে হাঁটু ব্যথা মূলত আমরা জানি হাঁটু ব্যথা মানে বাত, অস্টিওআর্থ্রাইটিস বলা হচ্ছে, যে হাঁটু ব্যথা আসলে কার্টিলেজ ডিজেনারেশন। আমাদের হাঁটুর মধ্যে যে কার্টিলেজটা থাকে সেটা যখন ইনজুরি হতে থাকে, ভেঙে যেতে থাকে, এটাকে অনেকে এক্সরে বলে আপনার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। আসলে ক্ষয়টা কিন্তু এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে কার্টিলেজটা ইনজুরি হচ্ছে, এটা ট্রমার কারণে। তো মূলত হাঁটু ব্যথার রিসার্চে দেখা গিয়েছে কি যে মোস্ট অফ দ্য হাঁটু ব্যথা রোগীদের সমস্যা কিন্তু কোমরে, মেরুদণ্ডে, যেটা হচ্ছে লং টাইম ব্যাক প্রবলেম, লেটারালি যেটা হচ্ছে বোথ নি জয়েন্ট পেনের একটা কারণ। যে যদি বহুদিন ধরে কোমরে কোনো সমস্যা থাকে তাদের দুইটা হাঁটু ক্ষতিগ্রস্ত হবেই। তার মানে হাঁটু ব্যথার মোস্ট অফ দ্য পেশেন্টরা সাফার করছে কার্টিলেজ ইনজুরির কারণে, যেটাকে আমরা বলছি অস্টিওআর্থ্রাইটিস। এটা আসলে যে আমাদের কার্টিলেজ ভেঙে ব্লিডিং হচ্ছে, সেখানে ফুলে যাচ্ছে, সোয়েলিং হচ্ছে, পানি হচ্ছে, ট্রিটমেন্ট করে যাচ্ছে বছরের পর বছর, কিন্তু ভালো হচ্ছে না। তার কারণ ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। অনেকে বলছে আপনার ওজন কমান, ওজন কমায় কাজ হচ্ছে না, কারণ পায়ের শক্তি কমে যাচ্ছে। কোমরে যদি কোনো ডিসপ্রোলাপস থাকে, নার্ভ ইনজুরি থাকে বা টিউমার থাকে, প্যাথোলজি থাকে, ক্যান্সার থাকে, তাহলে কি হচ্ছে আস্তে 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 পায়ের শক্তি কমে যায়। যখনই পায়ের শক্তিটা কমে যায় তখনই হাঁটু ব্যথাটা দিন 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 খারাপের দিকে যেতে থাকে। মানে মূলত সূত্রপাতটা হচ্ছে কোমরের ব্যথা থেকে, মানে কোমরে যদি কোনো জটিলতা হয় সেখান থেকে হাঁটু ব্যথা হতে পারে। এছাড়া যদি হাঁটুতে ডিরেক্ট কোনো প্রবলেম থাকে, যেমন হাঁটুতে টিউমার থাকতে পারে, হাঁটুতে টিবি থাকতে পারে, বোন টিবি, হাঁটুতে ক্যান্সার থাকতে পারে, সেটা ডিফারেন্ট থিং, বাট সেটার পার্সেন্টেজ খুবই কম। অলমোস্ট 99% রোগীদের ক্ষেত্রেই কিন্তু মেরুদণ্ড ইনজুরি তার মেন দায়ী। আর প্যাথোলজিক্যাল হাঁটুতে যে সমস্যাগুলো হচ্ছে সেটার পার্সেন্টেজ খুবই কম। যে কারণে দেখবেন যে শত শত হাজার হাজার হাঁটু ব্যথার রোগী দিনের পর দিন চিকিৎসা করে যাচ্ছে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছে না। অনেকে পিআরপি দিচ্ছে, ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিচ্ছে, জয়েন্টে ফ্লুইড দিচ্ছে, কিন্তু নাথিং, কোনো লাভ হচ্ছে না। এমনকি রিপ্লেসমেন্ট করার পরেও তারা সুস্থ হচ্ছে না। বহু রোগী আমার কাছে আসছে, হাঁটু রিপ্লেসমেন্ট করেছে, তারপর বলে তো ভালো হচ্ছে না, ব্যথা তো আছেই, আমি হাঁটতে চলতে পারছি না। কারণ কি, তার স্টিল যে প্রবলেমটা ছিল কোমরে, যে পায়ের শক্তি কম, তো শক্তি যদি কম থাকে তো সেক্ষেত্রে আপনি রিপ্লেসমেন্ট করলেও তো আপনি হাঁটতে পারবেন না। তো যে কারণে আমরা বলি যে হাঁটু ব্যথা রোগীদের ফাইন্ড আউট করতে হবে যে কি কারণে হাঁটুতে ব্যথাটা হচ্ছে। সেই কারণটা ফাইন্ড আউট করতে পারলে, সেই কারণটা সমাধান করেন, তাহলে আপনার হাঁটু ব্যথা থাকবে না, হাঁটু ব্যথার চিকিৎসাও করার প্রয়োজন হবে না, হাঁটু ব্যথার রিপ্লেসমেন্টও করা লাগবে না, সেখানে ইন্ট্রাআর্টিকুলারও প্রয়োজন হবে না বারবার। সো মূল ট্রিটমেন্টটা আপনাকে যেতে হবে। একটু জানতে চাই যে আসলে শনাক্ত করার যে প্রক্রিয়াটা অনেক ক্ষেত্রে ভুল ডায়াগনোসিস হচ্ছে, সঠিকভাবে বুঝে উঠতে পারছে না, যেমনটি আপনার কথায় আমরা বুঝলাম। একটু জানবো যে আসলে প্রপারলি শনাক্ত করার ক্ষেত্রে কোন পরীক্ষাটা করাটা খুব বেশি জরুরি এবং পরবর্তীতে আমরা সুস্থ হওয়ার জন্য ফিজিওথেরাপির অবদান কতটুকু? রাইট। এখন দেখেন যে আমরা ইনভেস্টিগেশনটা আমাদের করতে হয়, পরীক্ষা কিন্তু অনেকেই করছে, কিন্তু কেন ফাইন্ড আউট হচ্ছে না? কারণ পরীক্ষা করার আগে আপনাকে তো ডিটারমাইন্ড হইতে হবে, প্রি ডিটারমাইন্ড হইতে হবে যে আসলে কি কারণে আমি পরীক্ষা করতে চাই, কি দেখতে চাই,
কি জানতে চায়, কি পাইতে চায়, ফাইন্ড আউটটা কি করতে চায়। তো যে কারণে ক্লিনিশিয়ান কিন্তু অল ইন অল। একজন ক্লিনিশিয়ান হিস্ট্রি নেওয়ার পরে সে ক্লিনিক্যাল যখন অ্যাসেসমেন্ট করবে, হিস্ট্রি নেওয়ার পরে তখনই সে মানে প্রথমে সাসপেক্ট করবে যে কোথা থেকে প্রবলেমটা হচ্ছে, ঠিক সেই পয়েন্টে তাকে এমআরআইটা করতে হয় বা এক্স রে করতে হয়। তো সাধারণত হাঁটুর জন্য যেহেতু আমি যদি মনে করি এটা কোমর থেকে আসছে, তার আমার কোমরে এমআরআই করতে হবে, কারণ এমআরআই ছাড়া, কারণ কোমরে এমন ক্রিটিক্যাল কন্ডিশন থাকে যেটা এমআরআই ছাড়া বুঝে ওঠার কোনো রাস্তা নাই। সো ক্লিনিশিয়ান যদি কনফার্ম হয় যে মেরুদণ্ড থেকে আসছে, তাহলে অবশ্যই কোমরে এমআরআই করতে হবে। এমআরআই করে দেখা যায় যে ডিসপ্রোলাপস হয়ে আছে, তখন কিন্তু ফিজিওথেরাপি ছাড়া কোনো অল্টারনেট কোনো ব্যবস্থা নাই। যত ইনজেকশন, যত ওষুধ, যত থেরাপি, যত কিছু করুক, এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা বলছি। যে অনেকে আছে থেরাপি দিচ্ছে, আসছে যাচ্ছে, কাজ হচ্ছে না, কারণ স্টিল তার ইনজুরি হয়ে যাচ্ছে। সো তাকে প্রথমে বেড রেস্টে নিতে হবে, মানে মুভমেন্ট বন্ধ করতে হবে, ইমোবিলাইজ করতে হবে। যেমন হাড় ভেঙে গেলে বা হাতের পায়ের যে হাড়ই ভাঙুক, ওই জায়গার মুভমেন্টটা বন্ধ করতে হয়। ঠিক তাই হাঁটুর যদি ভেঙে যায় কার্টিলেজ, আর কোমর যদি তার জন্য দাঁড়িয়ে থাকে, তাহলে হাঁটু এবং কোমরের মুভমেন্ট বন্ধ করতে হবে, তার মানে থেকে বেড রেস্টে যেতে হবে। একদম, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো যে কতদিন বেড রেস্টে থাকা প্রয়োজন, কিন্তু একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। আমি এস চক্রবর্তী স্যারের সঙ্গে কথা বলছি। আদাব স্যার। শুনছেন? ভালো আছেন আপনি? হ্যাঁ, জি ভালো আছি স্যার। তো আমি জানতে চাচ্ছিলাম যে আজকের বিষয় তো হাঁটু ব্যথা নিয়ে। তো আমাদের দেশে আমি জানতে চাচ্ছিলাম এই যে হাঁটু ব্যথা যেটা হয়, এটা হওয়ার মূল কারণ কি, আর এটা হলো থেরাপির মাধ্যমে এটা কতটুকু মানে নিরাময় করা যায়, এই দুটো বিষয় জানালে একটু খুশি হব। ধন্যবাদ। জি ধন্যবাদ, আপনি সাথে থাকুন, আমরা আলোচনা করছি। খুব সুন্দর প্রশ্ন, যেটা আসলে যে জনগণের উদ্দেশ্যে আসলে প্রশ্ন দুটা, সারা বাংলাদেশ আপামর জনসাধারণ যারা হাঁটু ব্যথা আক্রান্ত তাদেরও জানার প্রয়োজন আছে, যাদের হাঁটু ব্যথা হয় না তাদেরও জানতে হবে। উনি বলেছে যে হাঁটু ব্যথার মূল কারণটা কি। হাঁটু ব্যথার মূল কারণ যদি আমরা যাই, তাহলে এখানে যে মূল কারণটা আমাদের বডির একটা ইমব্যালেন্স, একটা প্রবলেম। 2 নম্বর হচ্ছে কোমরের ডিসপ্রোলাপস থাকতে পারে, বা কোমরে কোনো প্যাথোলজি থাকতে পারে। আমি অনেক রোগী পেয়েছি যে হাঁটু দুটোই ড্যামেজ হয়ে গেছে চিকিৎসা করতে করতে, বাট তার প্রবলেম পিঠের মাঝখানে তার টিউমার হয়ে আছে, সেটা জানেই না রোগী। আমার কাছে আসার পর ইনভেস্টিগেশন করার পর দেখলাম পিঠের মাঝখানে তার টিউমার, এবং টিউমার না শুধুমাত্র, দিস ইজ ক্যান্সার। তা কত ভয়ঙ্কর জিনিস ঘুরে বেড়াচ্ছে জানেই না, কিন্তু হাঁটু নষ্ট হয়ে গেছে ট্রিটমেন্ট করতে করতে 7 বছর 8 বছর, এরকম অনেক রোগী আমি পেয়ে থাকি। তো যেটা হলো আমরা বলি যে আগে ফাইন্ড আউট করতে, দিস ইজ মেকানিক্যাল প্রবলেম হচ্ছে মোস্ট অফ দ্য পেশেন্টের, তার জন্য ইমব্যালেন্স। যদি আমার পায়ের শক্তি ভালো থাকে, তাহলে হাঁটুতে কোনোদিন ব্যথা হবে না, যদি না কোনো প্যাথোলজি হয়। এবার আসি যে তাহলে কিভাবে আমাদেরকে প্রিভেনশন করতে হবে, যে আমাদের বডির ফিটনেস ধরে রাখতে হবে। এবার আসি যে আসলে অন্য কোনো কারণ আছে কিনা। প্যাথোলজি থাকতে পারে, হাঁটুতে টিউমার, টিবি, ক্যান্সার থাকতে পারে, এবং এটা আসল ট্রিটমেন্টটা কি, হাঁটুতে যে কারণেই ব্যথা হোক বুঝতে হবে। ফিজিওথেরাপি কিন্তু অনলি ওয়ান ট্রিটমেন্ট। মানে আমরা ফিজিওথেরাপির যে বিষয়টি, কতদিন বেড রেস্টে থাকা প্রয়োজন, কতদিন ফিজিওথেরাপি নিতে হবে, এবং আমাদের দেশের সাধারণ রোগীরা কোন বিষয়টি সবচাইতে বেশি ভুল করে থাকে ফিজিওথেরাপি নেবার ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয় জানবো। যে অনেক ব্যক্তি হাঁটু ব্যথায় ভুগছে, এবং একজন দর্শকও ফোন দিয়েছিলেন, তিনি বলছিলেন যে কি কারণে হাঁটু ব্যথা হয় এবং ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু। ফিজিওথেরাপির ভূমিকাটা নিয়ে আসলে জানতে চাই, যে কতদিন হাসপাতালে থাকা প্রয়োজন বা কতদিন বেড রেস্ট নেওয়া প্রয়োজন। দেখেন, হাঁটু ব্যথার জন্য যে কারণে হাঁটু ব্যথা হোক, ফিজিওথেরাপি কিন্তু অনলি ওয়ান ট্রিটমেন্ট। ফিজিওথেরাপি লাগবে। যদি প্যাথোলজি থাকে, প্যাথোলজি ট্রিটমেন্টের পাশে ফিজিওথেরাপি না দিলে সে কখনোই সুস্থ হবে না। যদি মেকানিক্যাল কারণে হয়, পায়ের শক্তি কমে যাওয়ার কারণে, কার্টিলেজের, তবু আপনাকে ফিজিওথেরাপি দিতেই হবে। অনেকে মানে ইঞ্জেকশন দিয়ে সুস্থ করার চেষ্টা করছে, কিন্তু কিন্তু ভালো হচ্ছে না। ইঞ্জেকশন সাময়িক ব্যথা কমছে, আস্তে আস্তে রোগী ডিসেবল হয়ে যাচ্ছে। সো হাঁটু ব্যথাদের লাস্ট স্টেজ থাকে ডিসেবিলিটি। সো ডিসেবিলিটিকে প্রিভেনশন করার জন্য ফিজিওথেরাপির বিকল্প রাস্তা নাই। তাহলে ইচ অ্যান্ড এভরি হাঁটু ব্যথা পেশেন্টদেরকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতেই হবে। সো আমরা বলি এই জন্য ডে 1 থেকে যদি ফিজিওথেরাপি নেয়, তাহলে তার সাকসেসফুল রেট 100% পাওয়া যাচ্ছে। বাট ডিলে করলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক রোগী দেখবেন হাঁটু ব্যথার কারণে নিচে বসে নামাজ পড়তে পারছে না, চেয়ারে বসে নামাজ পড়ছে, ভয়ে সে নিচে বসছে না, বসতে গেলে ব্যথা হয়। বাট আস্তে আস্তে কি হচ্ছে, ডিসেবল আরও বেড়ে যাচ্ছে। দেখবেন যত মানুষ চেয়ারে বসে নামাজ পড়ছে, সবই কিন্তু আসলে নিচে বসতে পারে না, সবারই প্রবলেম বেড়ে যাচ্ছে দিন দিন। বাট যিনি নিচে বসে নামাজ পড়ছে, ওনার কিন্তু প্রবলেম খুব ছোট, সামান্য থাকলেও থাকতে পারে, বাট তেমন ঝামেলা করছে না। সো যে কারণে আমরা বলি যে হাঁটু ব্যথা রোগীদের ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। যদি ফিজিওথেরাপি স্পেশালিস্ট ফাইন্ড আউট করতে পারে কোনো প্যাথোলজি আছে, অবশ্যই তিনি রেফার করবে প্যাথোলজি কারেকশনের জন্য। যেমন টিউমার থাকে, টিবি থাকে, ও ক্যান্সার থাকে, তার ট্রিটমেন্ট চলবে। পাশাপাশি মাস্ট ফিজিওথেরাপি লাগবে, না হলে কিন্তু সুস্থ হবে না, সাকসেসফুল হবে না। আমরা তো ফিজিওথেরাপির পরামর্শ দিয়ে থাকি, কিন্তু রোগীরা আসলে কতদিন নেয় বা নিতে গিয়ে হঠাৎ করে ছেড়ে দেখে না, বিস্তারিত জানবো। একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি। হ্যাঁ ডাক্তার আপু, আপনি ভালো আছেন? জি ভালো আছে। কি সমস্যা বলুন। আমি সাইফুল আলম পান্নু ময়মনসিংহ থেকে বলছি। জি আমার সাথে ডাক্তার সাহেবের আগেও কথা হয়েছে মোহনাতে। তো উনি তো আসলে মানুষের সেবায় নিজেকে সপ্তাহে 7 দিন বিলিয়ে দিচ্ছেন। এটা চারটিখানি কথা নয়, সবাই 7 দিন দেয় না, উনি দিচ্ছেন। ওনার সঙ্গে একটু কথা বলি। জি শুনছেন স্যার? হ্যাঁ দাদা কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। ইতিমধ্যে আপনার এসপি হাসপাতালের প্রশংসা দেশ শুদ্ধ সরে গেছে, সবাই জানে। ধন্যবাদ। এবং আমরা অনেক জায়গায় কথা বলি গর্বের সহিত। আপনার এখানে কখনো যাওয়ার সুযোগ হয়নি। দর্শক না দেখে না বুঝে সমস্যা হয়েছে আপনার, একটু বলুন। জি জি বলছি, না দেখে না বুঝেও আমরা আপনার পক্ষে, কারণ আপনি অনেক ভালো কথা বলেন। আমার একটা প্রশ্ন, আমার একটু প্রবলেম হয়েছিল, আপনার কাছে জিজ্ঞেস করে আমি ময়মনসিংহে চিকিৎসা নিয়েছিলাম, ভালো হয়ে গেছি। বাহ গুড। এখন বলতেছি, আপনি ওই যে 42 দিন চিকিৎসা করে 42 বছর যেটা ভালো রাখেন, জি এরকম কোন প্যাকেজ আপনি করবেন কিনা, যে বয়োবৃদ্ধ যারা প্রবীণ, অতি প্রবীণ, দারুণ এক্সেলেন্ট প্রশ্ন। এরকম কোন প্যাকেজ আছে কিনা যাদের টিস্যুগুলো ঠিকঠাক করে দিবেন, এটা আমি জানতে চাচ্ছি। তাহলে আমিও হয়তো আপনার এখানে যাব। জি দর্শক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে থাকুন। ওনার প্রশ্নটা উত্তর দিই, খুব চমৎকার, খুব শর্ট টাইমে ওনার অ্যান্সার পেয়ে যাবে এবং এই ট্রিটমেন্টও নিজেই করতে পারবে। এই মিডিয়ার সামনে যারা বসে আছে, আসলে আমরা যে প্রোগ্রাম করছি এটা শুধু চিকিৎসার জন্য না, এটা মানুষকে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য। আমার যে সূত্র যে 42 দিন চিকিৎসা করবেন 42 বছর ভালো থাকবেন, কোন সূত্রে আমি ফেলি? এটা সূত্র আছে। সূত্র হচ্ছে যখন রোগী অসুস্থ থাকে তখন তার 42 দিন লাগে সুস্থ করতে। এটা তো ন্যাচারাল প্রসেস, এটা সৃষ্টিকর্তার নিয়ম। আমাদের শরীরে যদি কোথাও ফেটে যায়, ভেঙে যায়, ওটা রিমডেলিং ফেজটা আসলে মানে ফার্স্ট স্টেজটা হচ্ছে 42 ডেজ। 42 ডেজে সুস্থ হয়ে যায়। এরপরে সুস্থ থাকার জন্য কন্টিনিউ যে এক্সারসাইজগুলো, তার মধ্যে যেহেতু আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্ট কিন্তু নামাজ পড়ছে, যারা মুসলিম। সো নামাজের মধ্যে যে ফিজিওথেরাপিটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার 42 দিনের সূত্র। যদি কোনো ব্যক্তি প্রপার নামাজ পড়ে, আমরা যেটা বলি নামাজের যে রুলসগুলো আছে, রুলসগুলো মানতে হবে। যেমন কপালটা চাপ দিতে হবে সেজদায় গিয়ে, 2 নম্বর রুকু থেকে হাঁটুটা চাপ দিতে হবে, 3 নম্বর বসার সময় আগে হাঁটু পরে হাত, ওঠার সময় আগে হাত পরে হাঁটু। এই সূত্রটা যদি পারফেক্টলি মেনটেন করে, তাহলে সে যতদিন বেঁচে আছে এই ডিসএবিলিটি তার কখনোই টাচ করতে পারবে না, যদি সৃষ্টিকর্তা না চায়। একমাত্র যদি সৃষ্টিকর্তা চায় ব্রেন স্ট্রোক করবে, সেটা আলাদা ঠিক। বাট এটা করলে তার এই যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এটার প্রিভেন্টিভ মেডিসিন কিন্তু 3 জায়গায় দেওয়া আছে। সেজদার ফলে নেক এক্সটেনশন এক্সারসাইজ হয় এবং ওভার প্রেশার, যেটা আমাদের ঘাড় ব্যথার ওষুধ। হাঁটুতে হাইপার এক্সটেনশন করা হচ্ছে, রুকুতে যাওয়ার সময় দিস ইজ হাঁটু ব্যথার ওষুধ, এবং নিচে উঠা বসা যে উইদাউট সাপোর্ট, এটা হচ্ছে কোমর ব্যথার ওষুধ। এইটা হচ্ছে আমার 42 দিনের টিপস। সো এটা মেনটেন করলে আমার কাছে আসার দরকার না। দর্শক ধন্যবাদ আপনাকে। জি আমরা যে বিষয়টিতে ছিলাম, আসলে বেশিরভাগ রোগীরা ফিজিওথেরাপি চালিয়ে যেতে আসলে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। একজন দর্শক অপেক্ষায় আছে, ফোনটি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে ফিরবো। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ইটিভিতে যে অনুষ্ঠান হচ্ছে আমি ওটা সরাসরি দেখতেছি। জি জি আমরা শুনছি, আপনাকে প্রশ্ন করুন। হ্যাঁ আমি স্যারের সাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমার নামাজের সময় হাঁটুর ভিতরে শব্দ হয়। টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে আপনার কথাটি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। ভলিউমটা একদম মিউট করে ফেলতে হবে। আচ্ছা হ্যাঁ। তারপরে হচ্ছে হাঁটুতে আমি যখন নামাজ পড়ি তখন আমার হাঁটুতে মানে পটপট এরকম শব্দ হয়, যতবার উঠমু বসমু তখন এই শব্দ হয়। আর একটা সমস্যা হচ্ছে গাড়ির যে রগ আছে, এই রগ মাঝে মাঝে ফুলে যায়। অনেকে বলে যে শোয়ার কারণে সমস্যা হয়েছে, কিন্তু আসলে না, প্রায় আমার এই সমস্যা হয়। এই দুইটা সমস্যা আমার, আপনি একটু স্যার সমাধান দিবেন। জি আপনাকে ধন্যবাদ, আপনি সাথেই থাকুন। অ্যাকচুয়ালি যেটা অনেকেরই আছে হাঁটু ফোটে, আসলে ফোটাটাকে আমরা কখনোই বলি ভয় পাওয়ার কিছু নেই, স্বাভাবিক প্রসেস। বাট ব্যথা হয় কিনা সেটা জানতে হবে। ব্যথা মানে বুঝতে হবে সেখানে কোনো প্রবলেম হচ্ছে। ফোটের দর্শক এটা নিয়ে খুব ভয় পাওয়ার কিছু নেই। আপনি প্রপার নামাজ পড়তে থাকেন, আর ঘাড়ের রগ যেটা ফুলে যায়, আমি আপনাকে বলবো নামাজের শেষে গিয়ে কপালটা একটু চাপ দিয়ে ধরে রাখবেন। এটা করেন, আপনার ঘাড়েও কোনো টেনশন করার কিছু নেই। ধন্যবাদ আপনাকে। আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম, আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা কোমর ব্যথায় ভুগছে। একটু জানতে চাই যে এখন আমরা সাম্প্রতিক সময় দেখছি যে কোমর ব্যথাগুলো কোনোভাবে ভালো হচ্ছে না, এবং এই ধরনের কমপ্লেন হর হামেশাই রোগীরা করছে। অনেক ক্ষেত্রে দেশের চিকিৎসার প্রতি আস্থা না রেখে বিদেশ চলে যাচ্ছে, যে প্রসঙ্গটি শুরুতে এনেছিলাম। একটু জানতে চাই কি কারণে এমনটি হচ্ছে। দর্শক আমি যেটা বলবো, দর্শক যে
কোমর ব্যথার জন্য পৃথিবীর কোথাও যাওয়ার দরকার নাই, এসপি হসপিটাল গ্যারান্টি দিয়ে কোমর ব্যথার চিকিৎসা করতে প্রস্তুত। সো বিদেশ যাওয়ার কোনো দরকার নেই। আমার দেশের ডলার বিদেশে চলে যাচ্ছে, আমরা খুবই এটা নিয়ে আপসেট, প্রচুর রোগী চলে যায়। আমি বলি একবার এসপি হসপিটালে আসুন, আমরা চ্যালেঞ্জ করছি, বিদেশে যাওয়ার দরকার না। বাংলাদেশে যে ট্রিটমেন্ট দেবো, আমার এসপি হসপিটালে কিন্তু আমেরিকা থেকেও রোগী আসছে এবং তারা ট্রিটমেন্ট করে তারা বলছে না এখানে ভালো ট্রিটমেন্ট পাচ্ছি। এটা আমেরিকাতেও পাওয়া সম্ভব না, কারণ এই প্রসিডিংটা আসলে যে প্রসিডিউর, এটা আমেরিকাতে করে না। আসলে কোমর ব্যথা ভালো নেওয়ার একটা বড় কারণ হচ্ছে কোমর ব্যথা কেন হচ্ছে এটা রোগীরা জানে না। যতক্ষণ না রোগীরা জানবে কোমর ব্যথার কারণটা কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, ততক্ষণ কোমর ব্যথা কোনোদিনও ভালো করা সম্ভব না। পৃথিবীর কোনো ওষুধই কোমর ব্যথা ভালো করতে পারবে না। সাময়িক কমাবে, আবার বাড়বে, কমবে, আবার বাড়বে। কিন্তু যেদিন রোগী জানতে পারবে যে আমার কোমর ব্যথা এই কারণে হচ্ছে, ওই কারণটা সমাধান করে রোগী পার্মানেন্ট ভালো হয়ে যাবে। যে কারণে আমরা স্লোগান দিচ্ছি যে 42 দিন চিকিৎসা করুন, 42 বছর ভালো থাকবেন। কারণ আমরা রোগটা আইডেন্টিফাই করছি, রোগীকে বুঝিয়ে দিচ্ছি কি করলে ভালো থাকবে, কি করলে খারাপ থাকবে। যখন আমরা সুস্থ করে দিচ্ছি, রোগী কিন্তু আর খারাপের দিকে যাচ্ছে না। যেমন ডায়াবেটিস রোগীরা কিন্তু জানে ডায়াবেটিস কি করলে ভালো হয়, কি করলে খারাপ হয়। যে কারণে ডায়াবেটিস রোগীরা ভালো আছে। এটা না জানলে ডায়াবেটিস রোগীদের কি পরিণতিটা হতো, ঠিক আমাদের কোমর ব্যথা রোগীদের সেম পরিণতিটা হচ্ছে। যতদিন না এই অ্যাওয়ারনেস আমাদের চিকিৎসকদের মধ্যে ডেভেলপ করবে, ততদিন কোমর ব্যথা রোগীরা দুর্ভাগা, তাদের জীবনে মানে ভয়ঙ্কর পরিণতি বয়ে আসবে। যে কারণে বলা হয় অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেল অরফ্যান। আসলে কোমর ব্যথা রোগীরা কার কাছে, তাদের গার্জিয়ানটাকে। আমরা বলছি যে ফিজিওথেরাপি ইজ দ্য ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট কোমর ব্যথার জন্য। প্রথমে ফিজিওথেরাপি শুরু করেন, প্রথম দিন ব্যথা হলে 24 ঘন্টায় কোমর ব্যথা ভালো হয়ে যাবে এবং আর জীবন হবে না, যেটা আমরা করে থাকি। বাট যত দিন যাবে এটা তত খারাপের দিকে যেতে থাকবে। যত খারাপ হবে চিকিৎসাতে 42 দিন পর্যন্ত যেতে হবে। তবে কোমর ব্যথা রোগীদের সুস্থ হতে 42 দিনের বেশি কোনো প্রয়োজন হয় না। বাহ, খুবই চমৎকার এবং মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মাত্র 42 দিনের মধ্যে একজন ব্যক্তি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবে। যে কোনো রোগী কোমর ব্যথা যে কোনো প্রবলেমই হোক, হতে পারে টিউমার, হতে পারে যেটাই হোক, তার সর্বোচ্চ ট্রিটমেন্ট লাগবে 42 দিন লাগবে। 42 দিনের মধ্যে রোগীর ট্রিটমেন্ট করা এবং প্রিভেনশন শিখে একটা প্রশ্ন চলে আসে, টানা 42 দিনকে হাসপাতালে থাকাটা জরুরি? এটা ডিপেন্ড, এটা বললাম একদিনও সে হাসপাতালে থাকলেও চলে যেতে পারবে। কারো একদিনের ইনফরমেশনটা জানতে হবে। যেমন ডায়াবেটিস রোগীরা কি করছে, রোগীরা জেনে আসছে ডাক্তারের কাছ থেকে, যার ইনসুলিন দেওয়ার দরকার বাসায় গিয়ে দিতে পারছে, যার ট্যাবলেট খাওয়ার দরকার খেতে পারছে, যার কোনো কিছুই দরকার নেই মেনটেন করতে হবে সে মেনটেন করছে। ঠিক তাই কোমর ব্যথার কন্ডিশন অনুযায়ী যদি টিউমার থাকে তাহলে সার্জারি করতে হবে, বাট সার্জারি করতে তো একদিন লাগবে, 5 দিন থাকবে, বাসায় গিয়ে নিজে ট্রিটমেন্ট করবে, 42 দিন মেনটেন করবে, তারপর সে মেনটেন করে চলবে, সারা জীবন ভালো থাকবে। সিভিয়ার ডিস্ক প্রলাপস আছে, রেস্টে থাকবে 3 থেকে 4 সপ্তাহ, প্রয়োজনে হসপিটালে থাকবে, প্রয়োজনে বাসায় থাকবে। বাট জানতে হবে রোগী যতক্ষণ না জানছে ততক্ষণ সে ভালো করতে পারবে না। তো সবার জন্য হসপিটাল বাধ্যতামূলক না, 10% রোগীদের জন্য বাধ্যতামূলক হতে পারে, যারা প্যারালাইসিস হয়ে যাচ্ছে বা খুবই কন্ডিশন খারাপ। বাট মোস্ট অফ দ্য পেশেন্টরা বাসায় নিজেরাই করতে পারবে। আমরা শুধু তাকে শিখিয়ে দেব যে কি করতে হবে। একদম আলোচনার শেষ প্রান্তে এত গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এবং সবচেয়ে মূল আমাদের আলোচনার কেন্দ্রে ছিল এটা যে শুরুতে ডিজিজটা ডায়াগনোসিস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস করলে হয়তো বা 42 দিন পর্যন্ত যেতে হবে না, তার আগে সুস্থ হয়ে যাবে, সারা জীবনের জন্য ভালো থাকবে। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থী আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন।